হ্যালো ভিউয়ার, সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা ক্লাস তোমরা হচ্ছে ক্লাস 11-এর কারণে এটা পড়ছো। এখান থেকে একটা কোশ্চেন সবসময় আসে। অ্যান্ড এখান থেকে ক্লাস 11 নয়, ক্লাস 12-এ যখন তোমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়বে সেখানেও প্রজেক্টাইল মোশনটা খুবই ইউজ হবে। সে ঠিক আছে, সেটা আমরা জানবো। এবং প্রজেক্টাইল মোশন আবার তোমরা যখন বিএসসি করবে, যখন তোমরা আইআইটি জ্যাম, ঠিক আছে, মানে এমএসসি এন্ট্রান্স দিতে যাবে, তখন আইআইটি জ্যামেও প্রজেক্টাইল মোশন থেকে টোটাল 2 নম্বরের কোশ্চেন থাকে, এমসিকিউ বেস কোশ্চেন থাকে। তো প্রজেক্টাইল মোশনের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখন ভালো করেছো, ক্লাস 12-এ কাজে লাগবে, ক্লাস 12-এর পর বিএসসিতে কাজে লাগবে, যখন এমএসসিতে এন্ট্রান্স এক্সাম দিতে যাবে তখনও কাজে লাগবে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে প্রাসের গতি। বাংলাতে হচ্ছে বলে প্রাসের গতি, ইংলিশটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ওকে, প্রজেক্টাইল মোশন আমি এখানে লিখছি প্রজেক্টাইল মোশন, যাকে আমরা বলি হচ্ছে প্রাসের গতি। বাংলায় যাকে বলে হচ্ছে প্রাসের গতি। ওকে, তো এখন এই প্রাসের গতিটা আমাদেরকে আলোচনা করতে হবে। তো এখানে একটা বিষয়, প্রাসের গতি বিষয়টা ভালো করে বুঝতে হবে। ধরো এই যে আমার সামনে পেনটা রয়েছে, ওকে, পেনটা। তো এই পেনটাকে যদি আমি এইভাবে উপরের দিকে ছুঁড়ে দিই, এক জায়গায় নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দিলাম, সেটা কি করলো, উপরের দিকে ছুঁড়ে দিলাম, আবার সে নিচে চলে আসলো। কিন্তু এই যে মোশনটাকে যদি তোমরা ভালো করে অবজার্ভ করো, আমি অবজেক্টটাকে উপরে ছুঁড়ে দিলাম, একটা ভেলোসিটি নিয়ে সে উপরে উঠলো, উঠতে উঠতে একটা নির্দিষ্ট উচ্চতা গেল, সেখান থেকে থেমে আবার সে নিচের দিকে চলে আসলো। ঠিক আছে, তার মানে আমি এখানে যদি একটা গ্রাউন্ডকে কনসিডার করি, গ্রাউন্ড এখানে আমি গ্রাউন্ড কনসিডার করলাম। তো এখান থেকে একজনা কিছু একটা ছুঁড়ে দিল, একটা বলকে ওপরের দিকে ছুঁড়ে দিল, ছুড়লো, ছোড়ার পরে সেই বলটা আবার ওপরের দিকে একটা সার্টেন ডিস্টেন্স কভার করলো। ধরে নাও এই গ্রাউন্ড থেকে এই উচ্চতা গেল, তারপর সেটা আবার রিটার্ন ব্যাক করে নিচের দিকে চলে আসলো। তো এই যে মোশনটা অ্যানালাইজ করতে হবে যে এখানে বিষয়টা কি হলো। এখানে একজন কোনো একটা পার্সন সে বলটাকে ওপরের দিকে সোজাভাবে ওপরের দিকে ছুঁড়ে দিল। আমরা জানি যে পৃথিবী সবসময় নিচের দিকে কী লাগায়, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি লাগে, নাকি জি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, নিচের দিকে একটা ফোর্স লাগে, হ্যাঁ, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন কাজ করে, এটা হচ্ছে নিচের দিকে, সবসময় নিচের দিকে। তো একটা অবজেক্টের উপরে যখন অবজেক্টটাকে ওপরের দিকে ছুঁড়ে দিলাম, কেউ একজন তাকে নিচে টানছে, সে নিচে টানা বলটার নাম ঠিক আছে, ওই অবজেক্টটাকে জি দ্বারা পৃথিবী নিচের দিকে টান দেয়। জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান। কোনো একটা অবজেক্টের উপরে যখন ওপরের দিকে ছোড়া হবে তখন তার উপরে লাগে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে অবজেক্টটাকে আমি ছুঁড়ে দিলাম, সে ওপর দিকে সোজা গেল। এখানে ধরো না, আমরা ইনিশিয়াল যখন কোনো একটা পার্সন ছুঁড়ে দিচ্ছে, তখন সে ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিলাম ইউ দিয়ে আমরা ছুড়লাম। এবার ছোড়ার কারণে প্রথমিক ভেলোসিটি ছিল ইউ ওয়ান দিয়ে আমি ছুড়ে দিলাম। ছোড়ার পর আস্তে 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 ছুটতে ছুটতে যখন সে ওপরের দিকে যেতে থাকছে, তার যে ইনিশিয়াল ভেলোসিটির মান আস্তে আস্তে কমতে থাকবে। বোঝা গেল, কমতে থাকার কারণেই তো একটা নির্দিষ্ট উচ্চতা গেল, সেখানে থেমে আবার সে নিচে চলে আসছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে ইনিশিয়াল ভ্যালুটি ওপরের দিকে যেতে যেতে কমতে থাকছে, যেতে যেতে একটা ফাইনাল যে দূরত্বটা গেল, সেখানে গিয়ে তার ফাইনাল ভ্যালুসিটি কী হয়ে গেলো, জিরো, একদম জিরো হয়ে গেল। কিন্তু এখানে গিয়ে একদম জিরো হয়ে গেল, পরে সে আবার নিচের দিকে চলে আসছে, কারণ তার উপরে জি কাজ করছে, জি তাকে নিচের দিকে টেনে আনছে। টানার কারণে সে আবার নিচের দিকে আসছে এবং নিচের দিকে আসার কারণে তার আবার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমে ইউ ভেলোসিটি দিয়ে যখন ছুড়লাম, সেটা ওপরের দিকে যেতে থাকছে এবং ওপরের দিকে যাওয়ার সময় তার নিচে জি কাজ করছে, জি তাকে নিচের দিকে টেনে আনছে, যার কারণে তার ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে ফাইনাল ভেলোসিটি কী হলো, জিরো হওয়ার পর সে যখন জিরো, তখন দেখছে না তো আবার কেউ একজন নিচের দিকে টানছে, তো নিচের দিকে আবার সে পড়তে শুরু করলো, পড়তে দেখছে কি আবার তার ভেলোসিটিটা বাড়তে শুরু করলো। কার কারণে, জি এর কারণে। জি কমাচ্ছে বা জি তাকে ভেলোসিটি দিচ্ছে। তো এটা হচ্ছে কোনো একটা অবজেক্টে আমরা যখন সোজাভাবে ওপরের দিকে ছুড়ে দিই, তখন যে মোশনের যেসব ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এইভাবে হয়, এই উচ্চতা গেল, তারপর সে তার টোটাল ফাইনাল ভেলোসিটি জিরো হলো, আবার নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, নিচের দিকে আসার সময় তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকলো। এই হচ্ছে ব্যাপার।
তো এখন হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশনটা অ্যাকচুয়ালি কী বলছে। তো যখন কোনো একটা গ্রাউন্ডে, এ হচ্ছে গ্রাউন্ডে যখন ক্রিকেট ধরো এখানে একটা কেউ একজনা ড্রয়িংটাকে ইগনোর করে এ হচ্ছে ক্রিকেট বলে, কেউ একজন ক্রিকেট বলে হিট করলো, বলার হচ্ছে এখান থেকে একজন বলার তাকে বল ছুড়ে দিল, এই বলটা এখানে আসলো, আবার ব্যাটে বাড়ি লেগে বলটা আবার এতটা এইভাবে চলে গেল মাঠের ওই পাশে, হয়ে গেল আমাদের 6। ঠিক আছে, তোমরা যদি এই যে বল মারলো, বলার যে ব্যাটিংয়ের দিকে বল ছুড়লো, দেখো এই যে বলারটা বল কীভাবে ছুটছে, সে কি একদম সোজাভাবে ছুটছে, নাকি একটা ভূমির সঙ্গে একটা মানে অ্যাঙ্গেল দেখে সে এইভাবে ছুড়ে দিল, ব্যাটে লাগার পর সেটা আবার এইভাবে মুভ করে চলে গেল। দেখো এইভাবে দেখো অবজেক্টটা কিন্তু স্ট্রেট লাইন মোশনের কারণে, যে এইবার আবার মারলো সোজা এইভাবে চলতে থাকলো, তো এইভাবে যদি চলতে থাকে তো পৃথিবী ছাড়ি চলে যাবে। বাট এটা গ্রাউন্ডেরই গ্রাউন্ডের একটা পয়েন্ট থেকে সে মারলো এবং গ্রাউন্ডের কিছুটা দূরত্বে বল চলে গেল। মানে আমরা যদি কোনো অবজেক্টটাকে এ পজিশন থেকে বি পজিশনে পাঠাতে চাই, ধরুন এই যে বি পজিশনে পাঠাতে চাই, তাহলে সেই অবজেক্টটাকে কীভাবে পাঠাবো, সেই অবজেক্টটাকে আমাদের প্রজেক্টাইল মোশন দিয়ে ওখানে পাঠাতে হবে, হয় স্ট্রেট লাইনে পাঠাও নয়তো প্রজেক্টাইল মোশনের মাধ্যমে তাকে সেখানে পাঠাও। বোঝা গেল? তাহলে একটা অবজেক্টকে এখানে তোমার দেখো 11-এর যে বইটা তোমাদের ওখানে লিখে দিয়েছে, কোনো বস্তুকে ওপর দিকে লম্বভাবে ছুড়ে দিলে, মানে কোনো বস্তুকে ওপর দিকে লম্বভাবে না ছুড়ে যদি বাঁকাভাবে এইভাবে ছুড়ে দিই, তাহলে বস্তুটি তার পক্ষে বিন্দুতে ফিরে আসে না। মানে কোনো অবজেক্টটাকে যদি আমরা সোজাভাবে ওপর দিকে ছুড়ে দিই, সেটা আবার সেই একই পজিশনে চলে আসে। বাট যদি কোনো অবজেক্টটাকে আমরা যেই পজিশন থেকে ছাড়ছি, পক্ষেপ বিন্দু, যেখান থেকে আমরা বলটাকে ছুটছি, পক্ষেপ বিন্দু থেকে যদি কোনো একটা পক্ষে বিন্দু থেকে বাঁকাভাবে, মানে সোজাভাবে এই দিকে না ছড়ে এই ওপরের দিক থেকে কিছুটা অ্যাঙ্গেল নিয়ে যদি বাঁকাভাবে এই দিকে ছড়ে দেওয়া হয়, তাহলে অবজেক্টটা পক্ষেপ বিন্দু থেকে অন্য একটা পজিশনে সে চলে যায়, সে আর সে পক্ষেপ বিন্দুতে ফিরে আসে না। ঠিক আছে, পক্ষেপ বিন্দু পয়েন্ট অফ প্রজেকশন, মানে এই যে পয়েন্টটা একে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন বা পক্ষেপ বিন্দু, এখান থেকে বাঁকাভাবে যদি নর্মাল যেটা তার থেকে যদি বাঁকাভাবে ফেলে দেওয়া হয়, যে অবজেক্ট আর ফিরে আসবে না। তো এই ধরনের মোশনটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। যেমন ফুটবলে লাথি মারা, কিক মারলো, বল চলে গেল এক জায়গা থেকে আরেক জায়গায়, গোলে, ক্রিকেট বল, ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো সেখানে দেখো এখানে লিখে দিয়েছি কী বলছে, কোনো বস্তুকে ওপরের দিকে লম্বাভাবে না ছুড়ে বাঁকাভাবে ছুড়লে বস্তুটি তার পক্ষের বিন্দু থেকে ফিরে আসে না, বরং পক্ষের বিন্দু থেকে কিছুটা দূরে গিয়ে পড়ে। তার মানে এখান থেকে কিছুটা দূরে গিয়ে পড়লো, এটাকে আমরা রেঞ্জ বলি, যে কতটা দূরত্ব সে গেল পয়েন্ট অফ প্রজেকশন, মানে পজিশন থেকে। প্রকৃতপক্ষে কোনো অবজেক্টকে অনুভূমিকভাবে কিছুটা দূরে পাঠানোর উদ্দেশ্য থাকলে সেটাকে এইভাবে চড়ায়। এখান থেকে এ পজিশন থেকে বি পজিশনে পাঠাতে হলে কোনো অবজেক্টটাকে আমরা প্রজেক্টাইল মোশনের হেল্প নিই, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। বোঝা গেল? ঠিক আছে, এর বিভিন্ন অ্যাপ্লিকেশন সবাই দেখা আছে যে কী কারণে প্রজেক্টাইল মোশন। আর একটা গুরুত্বপূর্ণ, ওই জ্যাভলিন থ্রো, আমাদের নীরজ চোপড়া, ঠিক আছে, স্পেলিংটা যাই হোক, নাম নীরজ চোপড়া। তো জ্যাভলিন যে থ্রোতে ইন্ডিয়া যে গোল্ড মেডেল নিয়ে আসলো এক সময়, তো সব থেকে সে যে জ্যাভলিনটাকে ছুড়লো, কীভাবে ছুড়লো, পক্ষেপ যে ও যেখান থেকে ছিল সেই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ প্রজেকশন, সেখান থেকে একটা ভূমির সঙ্গে দেখো একটা অ্যাঙ্গেল দেখে সে ছুড়ে দেয়, ছোটার কারণে সে প্রজেক্টাইল মোশনে সেটা কোনো পয়েন্টে গিয়ে পড়ে। এইভাবে প্রজেক্টাইল মোশনে ছুড়ে দেওয়া হয়। সর্বোচ্চ দূরত্ব পাঠাতে হলে কোনো অবজেক্টটাকে প্রজেক্টাইল মোশনের হেল্প নিতে হয়। ঠিক আছে, যখন জ্যাভলিন থ্রো তাকে প্র্যাকটিস করা হয়, তখন ফিজিক্সের লগুলো শেখানো হয়, যে কীভাবে ছাড়লে কতটা দূরত্ব যাবে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো এখন আমাদের বিষয় হচ্ছে কি, প্রজেক্টাইল মোশনটাকে স্টাডি করা। প্রজেক্টাইল মোশনটাকে স্টাডি করতে হলে আমাদের প্রথমে কোঅর্ডিনেট সিস্টেম নিতে হবে। স্পেসে কোনো একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের প্রথমে কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন পড়ে। কোঅর্ডিনেট সিস্টেম কাইনেমেটিক্সে আশা করি কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে পড়া আছে। তো এখানে আমি একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি। এটাকে বলবো এক্স অ্যাক্সিস, এটাকে বলবো ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ পজিশন, যেখানে তোমরা বল ছুড়ে দেবো, এটাকে বলে 0,0, যেখানে এখানে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0। তো এখন দেখো বইয়ের দিকে তাকাও, বইয়ে বলছে কি, ধরো আমাদের সামনে একটা পয়েন্ট ও বিন্দু নিলাম, ও বিন্দু থেকে একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টটাকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে ইউ বেগে একে ছুড়ে দেবো হচ্ছে ইউ বেগে। কিন্তু এই যে অনুভূমিক, যেটা অনুভূমিকের সঙ্গে আলফা কোণে ছুড়ে দেবো,
আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, সেখানে একটা অবজেক্টকে ইউ বেগে ছুড়ে দেবো, প্রাথমিক ভেলোসিটি ইউ নিলাম, ইউ বেগে ছুড়ে দেবো, বাট সেটার ভূমির সঙ্গে কত অ্যাঙ্গেলে ছুড়ে দেবো, আলফা অ্যাঙ্গেলে ছুড়ে দিলাম। এখন কিছুক্ষণ পর বস্তুটি কি দেখলাম, কি কিছুক্ষণ পর বস্তুটি কী করলো, এই যে ইউ বেগে ছুড়ে দেওয়ার কারণে বস্তুটা ভূমিতে কিছুটা দূরত্বে গিয়ে পড়ে গেল। দেখো বি পজিশনে পড়ে গেল, এবং এই দেখো একটা কার্ভ দেখো তৈরি হলো। এই কার্ভটাকে আমরা এইভাবে নাম দিচ্ছি ও এ বি। তো কী বলছে, একটা অবজেক্টকে আমরা ইউ বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে যখন ছুড়ে দিলাম, কিছুক্ষণের বস্তুটি ও এ বি পথ ধরে বি পয়েন্টে গিয়ে পড়ে গেল। তারপরে কী বলছে, বি বিন্দুটি হলো ও বিন্দুর অনুভূমিক তলে অবস্থিত। এখন দেখো বি যে পয়েন্টটা যেখানে গিয়ে পড়লো, অনুভূমিক তল এর সঙ্গেই অবস্থিত। অনুভূমিক তল বি বিন্দুটি ও বিন্দুগামী অনুভূমিক তল, মানে দেখো এই যে বি যে পয়েন্ট এখানে আছে, ও বিন্দুগামী একটা রেখা, সেটাকে বলা হচ্ছে অনুভূমিক তল, এই একই রেখায় অবস্থিত। এটা আমরা বুঝলাম। তো এখানে কিছু কিছু জিনিস তোমাকে বুঝতে হবে। এই ও পয়েন্টটাকে কী বলছে, ও পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন বলছে, একদমই বলছে পয়েন্ট অফ প্রজেকশন, ঠিক আছে। আর আলফা কি বলছে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, বোঝা গেল। অ্যাঙ্গেল অফ প্রজেকশন, একদম অ্যাঙ্গেল অফ প্রজেকশন বোঝা গেল। আর ও আর বি, আর ও বিটাকে কী হচ্ছে, ও বিটাকে ডিফাইন করা হচ্ছে কি হরিজন্টাল রেঞ্জ, হরিজন্টাল রেঞ্জ মানে বস্তুটি পক্ষের বিন্দু থেকে কতটা দূরত্ব সে গেল, ঠিক আছে। এখন এই বিষয়টা দেখো, এখানে একটা জিনিস হলো, ও বিন্দু থেকে একটা বস্তুকে আমরা ইউ প্রাথমিক ভেলোসিটি দিয়ে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে ছুড়ে দিলাম, যেটার কারণে সে ও এ বি পথে বি পয়েন্টে গিয়ে পৌঁছালো, এবং বি পয়েন্টটা ও বিন্দুগামী সরলরেখা যে প্লেনটা তৈরি, সেই প্লেনেই অবস্থিত। মানে আমাদের উদ্দেশ্য ছিল ও থেকে বিতে একটা অবজেক্টকে পাঠাতে হবে, সেটাকে আমরা হচ্ছে আলফা কোণে ছুড়ে দিলাম, ও বি পথে গেল। এখন দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, এই যে কার্ভটা যে তৈরি হলো, এমন হলো কিভাবে, এখন দেখতে হবে বিষয়টাকে ভালো করে অ্যানালাইজ করতে। দেখো এটাকে যদি আমরা দেখি, এই যে কার্ভের যে ম্যাক্সিমাম যে হাইটটা, অনুভূমিকের থেকে যে ম্যাক্সিমাম যে হাইটটা, সে কতটা গেল, দেখো এই যে এটাকে আমরা যদি কী নাম দিতে পারি, এটাকে সি দিই, এসি দেখো অবজেক্টটা ও থেকে বিতে যাওয়ার সময় সে একটা কার্ভ সে তৈরি করলো, বাট সে কার্ভটা ম্যাক্সিমাম কতটা হাইট উঠলো, এই হচ্ছে তার পয়েন্ট, ভূমি থেকে এতটা। এখানে আমরা এইচ দ্বারা ডিনোট করে দেখো, সর্বোচ্চ এইচ উচ্চতা উঠলো। এখন এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, জি সবসময় কিন্তু নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটি নিচের দিকে। এই অবজেক্টটা যেটা আমরা ছুড়ে দিলাম, তার একটা মাস থাকবে, মাস এম। এখন কোনো একটা অবজেক্ট যদি মাস থাকে, সেটাকে যদি উপরের দিকে ছুড়ে দেয় পৃথিবী নিচের দিকে, এম জি বল দ্বারা এই যে ফোর্স, এই ফোর্সটা লাগে, এই ফোর্স দ্বারা নিচের দিকে টান মারে। দেখো অবজেক্টটাকে এইভাবে পাঠাচ্ছি, এই যখন এখানে, তখন নিচের দিকে একটা ফোর্স লাগবে, টান দিচ্ছে, আবার এখানে, আবার নিচের দিকে টান মারছে, আবার যখন এখান থেকে নিচের দিকে টান মারছে, তার তো একটা মাস আছে, এই মাসটা কি এম। এখন এম এর একটা নিচের দিকে একটা ফোর্স কাজ করে, এই ফোর্সটাকে বলা হচ্ছে এমজি। এই এমজি বলটা সবসময় যখনই সেই কার্ভটা দিয়ে যেতে থাকবে, এইভাবে ছুড়ে দিতে থাকবে, তার নিচের দিকে টানার চেষ্টা করবে। জি চাইছে তাকে নিচের দিকে আনতে, বাট বলটা চাচ্ছে আগের দিকে এগিয়ে যেতে। এই কারণে এই কার্ভটা তৈরি হয়, কারণ প্রতিটা পয়েন্টে জি যেতে থাকবে এবং জি লাগতে থাকবে। তার কারণে অবজেক্টটা ভূমিতে এসে পড়বে। যদি জি না থাকতো, তাহলে ইউ বেগে যদি ছুড়ে দিতাম, সেই অবজেক্টটা তবে ইউ বেগেই এই দিক বরাবর চলতে থাকতো। জের কারণে তার ডাইরেকশনটা মুড়িয়ে দিয়ে এখানে নিয়ে চলে আসলো বি পজিশনে। এটা হচ্ছে আমাদের বিষয়। এখন তোমরা ভেক্টর চ্যাপ্টারে প্রজেকশন নেওয়াটা দেখেছো, প্রজেকশন কী করে নেয়। তো দেখো ইউ হচ্ছে প্রাথমিক ভেলোসিটি, আর এটা হচ্ছে তো আলফা কোণ। ইউ যদি প্রাথমিক ভেলোসিটি হয়, ইউ এর দুটো কম্পোনেন্ট তোমার নেওয়া শিখতে হবে, যে ইউ এর দুটো কম্পোনেন্ট কোন দিক বরাবর কাজ করছে। দেখো ইউ এর হচ্ছে একটা ভেলোসিটি কম্পোনেন্ট এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, যার নাম হচ্ছে ইউ কজ আলফা। এবং ইউ এর আর একটা ভেলোসিটি কম্পোনেন্ট কাজ করবে ওয়াই অ্যাক্সিস বরাবর, যার নাম হচ্ছে ইউ সাইন আলফা। মনে থাকবে,
কম্পোনেন্ট কীভাবে নেয় এটা তোমাদেরকে জানতে হবে, কম্পোনেন্ট কীভাবে নেয়। এখন এই যে ভেলোসিটি কম্পোনেন্ট, একটা লাগছে ওপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা লাগছে অনুভূমিক দিকে। দেখো একটা জিনিস ওখানে লক্ষ্য করতে হবে, জি লাগছে কোন দিকে, নিচের দিকে। এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা আমরা দিয়েছিলাম প্রাথমিক ভেলোসিটি ইউ, ইউ এর যে কম্পোনেন্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, সে ভেলোসিটি যে ওয়াই কম্পোনেন্টটা এটা এই অবজেক্টটাকে উপরের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, ওয়াই বরাবর উপরের দিকে নিয়ে যেতে যাবে। কেন নিয়ে যেতে যাবে, যে ভেলোসিটির কম্পোনেন্ট একটা এই দিক কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে উপরের দিকে নিয়ে যেতে চাইবে ওয়াই অ্যাক্সিস বরাবর। বাট গ্র্যাভিটি কাজ করছে এবং তাকে কী করবে, ওই ভেলোসিটিটাকে, ওই প্রথমে আমি জানাচ্ছিলাম যে ইউ ভেলোসিটি থেকে যাম আমি, তারপর জি লাগতে লাগতে সেটা ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে গেল। তো ওখানে ইউ সাইন আলফা প্রাথমিক ভেলোসিটির একটা কম্পোনেন্ট। তো এর উপরে যখন জি লাগবে, ইউ সাইন আলফা আস্তে আস্তে কী করবে, আস্তে আস্তে কমতে থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কমতে থাকবে। কমতে এই যে ফাইনাল, এখানে এসে ফাইনাল ভেলোসিটি ভি কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে, এখানে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ এর যে ভেলোসিটি কম্পোনেন্ট জিরো হচ্ছে, তাহলে অবজেক্টটা আবার এতটুকু পথ কীভাবে গেল। কিন্তু কীভাবে গেল তুমি দেখো, ওয়াই এর ইউ এর যে কম্পোনেন্ট আমরা নিলাম, ইউ সাইন আলফা একটা এক্স অ্যাক্সিস বরাবর লাগছে, ওয়াই অ্যাক্সিস বরাবর লাগছে, তাহলে লব্ধি বলটা এই দিক বরাবর লাগছে, তাহলে লব্ধি বরাবর অবজেক্টটা যেতে থাকবে। এখানে ওয়াই কম্পোনেন্ট টোটালি জিরো, এখানে জিরো যখন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর তাকে ফোর্স লাগছে, ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা, তাই ইউ সাইন আলফা তো এই বরাবরই, এই সবসময় এই বরাবরই লাগতে থাকবে, তাহলে অবজেক্টটাকে এই বরাবর নিয়ে চলে আসবে। কিন্তু যখনই সে এই বরাবর আসতে থাকবে, তার আবার নিচের দিকে কী লাগছে, গ্র্যাভিটি লাগছে, গ্র্যাভিটিকে নিচের দিকে আনতে থাকছে। তাহলে ভেলোসিটি কম্পোনেন্টের এক্স এক্সিস বরাবর ভেলোসিটির যে কম্পোনেন্টটা, সেই এক্স এক্সিস বরাবর নিয়ে যেতে যাবে, কিন্তু আর গ্র্যাভিটি তাকে নিচে আনতে থাকছে, নিচে যত আসে তার নিচে আনতে এই বি পজিশনে তাকে ফেলে দিল। বোঝা গেল? তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ উচ্চতা এইচ গি জিরো হয়ে গেল ওয়াই কম্পোনেন্টটা, বাট এক্স অ্যাক্সিস বরাবর দেখো এখানে ভালো করে বোঝো, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট জিরো হচ্ছে, বাট এক্স অ্যাক্সিস বরাবর এই বরাবর কি কোনো ফোর্স লাগছে, দেখো জি তো লাগছে নিচের দিকে, জি তো এই বরাবর কাজ করছে, বাট এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো ফোর্স আছে, কোনো ফোর্স নেই। এই যে ভেলোসিটি যে ওয়াই এক্স কম্পোনেন্টটা, এটা সবসময় সমান থাকবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে ইউ কস আলফা ভেলোসিটির এই যে কম্পোনেন্টটা সবসময় কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট কেন থাকবে, কারণ এক্স অ্যাক্সিস বরাবর আদার্স কোনো ফোর্স লাগছে না, একমাত্র ফোর্স লাগছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবরের নেগেটিভ দিকে, মানে নিচের দিকে, যার কারণে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটির যে কম্পোনেন্টটা ছিল সেটা সর্বোচ্চ এইচ উচ্চতা গিয়ে জিরো হয়ে গেল। তো এখান থেকে এখন আমাদেরকে যেসব জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে সেগুলো কি, সেগুলো হচ্ছে সর্বোচ্চ কত হাইট সে গেল, সর্বোচ্চ এইচ ম্যাক্স কত গেল, এখান থেকে সর্বোচ্চ দূরত্ব রেঞ্জ কত, এটা টাইম অফ ফ্লাইট, এখান থেকে এই পর্যন্ত যেতে তার সময় কত লাগলো, টাইম পিরিয়ড, মানে টাইম অফ ফ্লাইট যাকে বলে, টাইম অফ ফ্লাইট, এটা ক্যালকুলেট আমাদের করতে হবে এখন। তো এই ক্যালকুলেশনগুলো করতে হবে এখন এক এক করে। তো গ্রাফটা বোঝা গেল যে ভেলোসিটি কম্পোনেন্টের দুটো ভেলোসিটি কম্পোনেন্ট, একটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্টটা আছে সেটা আস্তে আস্তে জিরোতে থাকবে, কমতে থাকবে, ম্যাক্সিমাম ওয়াই দূরত্ব গিয়ে ম্যাক্সিমাম এইচ দূরত্ব গিয়ে সেটা কমে জিরো হয়ে যাচ্ছে। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্টটা সেটা সবসময় কনস্ট্যান্ট, কারণ এই বরাবর কোনো ফোর্স নেই, কোনো রকম ফোর্স কাজ করছে না। তাহলে ভেলোসিটি ইউ এর যে কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর সেটা এই বরাবর কনস্ট্যান্ট থাকছে। তাহলে যখন ওই জিরো এই পজিশনে ভেলোসিটি ওয়াই কম্পোনেন্ট জিরো হলো, বাট এক্স কম্পোনেন্টটাকে এই পাশে নিয়ে যেতে চাইছে, মানে গ্র্যাভিটি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসছে। তো এই হচ্ছে এই বিষয়, এখন আমাদের ক্যালকুলেশনে চলে যেতে হবে। তো দেখো এখানে সর্বোচ্চ কত হাইট সে গেল, এখানে ফাইনাল ভেলোসিটি জিরো, তো ফাইনাল ভেলোসিটি জিরো, প্রাথমিক ভেলোসিটি দেখো ইনিশিয়াল ভেলোসিটি কী ছিল, ইউ। তাহলে ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি দেখো, ওয়াই কম্পোনেন্ট ও ভেলোসিটি কী দেওয়া আছে দেখো, ইউ সাইন আলফা, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, আর এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি কী হবে, তাহলে ইউ
সাইন আলফা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। আর ইনিশিয়াল ভেলোসিটি আমাদের ইউ ছিল, এর দুটো কম্পোনেন্ট। এখন দেখো আমাদের সর্বোচ্চ হাইট ক্যালকুলেট করতে হবে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর সে কতটুকু গেল। তো ওয়াই অ্যাক্সিস বরাবর সে কতটুকু গেল এটা ক্যালকুলেশন দেখো। ওয়াই অ্যাক্সিস বরাবর প্রাথমিক ভেলোসিটি কম্পোনেন্ট ছিল ইউ সাইন আলফা, বাট ফাইনালি সেটা গিয়ে কী হচ্ছে, জিরো হচ্ছে, ওয়াই কম্পোনেন্টটা জিরো হচ্ছে। তার মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা পুরো ক্যালকুলেশনটা দিই, কারণ আমরা সর্বোচ্চ হাইট ক্যালকুলেশন করতে যাচ্ছি, সর্বোচ্চ হাইট যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিসটাকে আমাদেরকে দেখতে হবে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর কী কী কাজ করছে, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি জিরো, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি জিরো। তাহলে দেখো, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা সব রকম ক্যালকুলেশনটাকে দেখি, এই বরাবর দেখো ফাইনাল ভেলোসিটি কী হচ্ছে, জিরো। আর ইনিশিয়াল ভেলোসিটি যেটা দেওয়া আছে সেটা কী হচ্ছে, সেটা ইউ সাইন আলফা। তাহলে এখান থেকে একটা সূত্র আমাদের দেখো, একটা সূত্র আমাদেরকে দেখতে হবে। দেখো একটা সূত্র যদি আমরা দেখি, দেখো তোমরা দেখেছো ইউ স্কোয়ার প্লাস 2f এক্স 2fs বলা হয়, তোমরা হচ্ছে পাবো কাইনেমেটিক্সে পড়েছিলে। তো এখানে ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্লাস 2fs, আর এস হচ্ছে এইচ ম্যাক্সিমাম। তো দেখো এইচ ম্যাক্সিমাম এই পজিশানে, তো এই পজিশানে ফাইনাল ভেলোসিটি কী হচ্ছে, জিরো। তো ফাইনাল ভেলোসিটি জিরো, একদম জিরো। আর ইনিশিয়াল ভেলোসিটি কম্পোনেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর কী আছে, ইউ সাইন আলফা, তাহলে এটার স্কোয়ার হচ্ছে এটা মাইনাস 2gh ম্যাক্স। এখানে এফটা সমান সমান কি, ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যাকে জি দ্বারা ডিনোট করছি, কিন্তু এর ডাইরেকশনটা কি নিচের দিকে, এক্স অ্যাক্সিসের ওপরের দিকে গেলে পজিটিভ, বাট নিচের দিকে জি লাগছে, জি এর ডাইরেকশনটা কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে এই জন্য নেগেটিভ সাইন। এরপর এটাকে ম্যানিপুলেট করতে হবে, তাহলে এইচ ম্যাক্স নিয়ে আসলাম, তাহলে হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। তো এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ কতটুকু উচ্চতা ওই অবজেক্টটা গেল, এটা হচ্ছে এটার ক্যালকুলেশন। বোঝা গেল, ক্যালকুলেশন আমরা পেয়ে গেলাম এখান থেকে, একদম ক্যালকুলেশনটা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে এটার ক্যালকুলেশন। তো এখন দেখতে হবে এই যে অবজেক্টটা কতটুকু উচ্চতা গেল ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা ক্যালকুলেশন আমরা পেয়ে গেলাম। কী পেলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে যাবো যে টোটাল দূরত্ব, এই যে রেঞ্জ এখান থেকে ও থেকে বিতে যেতে কতটুকু সময় এসে নিল, এটার ক্যালকুলেশন আমাদের করতে হবে, টাইম আনতে হবে। তো এখন হচ্ছে বিষয়, টাইমের সঙ্গে দেখো একটা সূত্র হয়েছে, ভি সমান সমান ইউ প্লাস জিটি বলে একটা সূত্র আছে। তাহলে এই সূত্রটাকে আমাদের কাজে লাগাতে হবে। দেখো ফাইনাল ভেলোসিটি, এখন দেখো আমরা কি করব, ফাইনাল ভেলোসিটি এই পজিশানে এসে জিরো, এই এ পজিশানে এসে ফাইনাল ভেলোসিটি জিরো। তাহলে আমরা করব কি, এইখান থেকে টোটাল ফ্লাইট টাইমটা আমাদের ক্যালকুলেশন না করে ও থেকে এতে যেতে কতটুকু সময় লেগেছে সেটুকু দেখবো। দেখো ও থেকে এতে যেতে কতটুকু সময় লেগেছে এটা ক্যালকুলেশন করতে হবে। তো দেখো সূত্র কী হবে, ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি, এখানে দেখো ফাইনাল ভেলোসিটি কী হচ্ছে, এ পজিশনে জিরো, ইনিশিয়াল ভেলোসিটি কী ছিল, ইউ সাইন আলফা মাইনাস জিটি, এখান থেকে টি, দেখো টি কত পাচ্ছি, ইউ সাইন আলফা বাই জি। এই যে ক্যালকুলেশনটা আমরা পেলাম, এই সূত্রটা কীভাবে কাজে লাগালাম, তো এই সূত্রটা আমরা জানি। এই সূত্রটা হচ্ছে টাইমে, দেখো আমাদের ফাইনাল ভেলোসিটি এ পজিশনে জিরো দেওয়া রয়েছে, ইনিশিয়াল ভেলোসিটিও দেওয়া আছে ইউ সাইন আলফা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা হচ্ছে প্রথমে এইটুকু ক্যালকুলেশন করলাম, ও থেকে এ পজিশন ক্যালকুলেশন করলাম, ও থেকে এতে যেতে যেই সময়টা লাগলো, এইটুকু যদি আমাদের t1 লাগে, তাহলে এই পরেও যেতে কত সময় লাগবে টোটালটা, তাহলে সিম্পলি কী হবে, তাহলে এটা হচ্ছে হাফ। এইটুকু যদি আমাদের এই টাইমটা লাগে, তাহলে টোটাল এটাকে কী হবে, টোটাল ফ্লাইট টাইম কী হবে, এখানে লাগবে টোটাল ফ্লাইট টাইম সিম্পলি 2t হবে। তাহলে 2t করলে কী হবে, 2u সাইন আলফা
ডিভাইড বাই জি, তাহলে টি হচ্ছে টোটাল টাইম পিরিয়ড, 2u সাইন আলফা ডিভাইড বাই 0, এই ডিভাইড বাই জি, এটা হচ্ছে আমাদের টোটাল টাইম কত লাগলো এটার ক্যালকুলেশন পেলাম। তাহলে সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ও থেকে সর্বোচ্চ পয়েন্ট এতে পৌঁছাতে যে সময়টুকু লাগে সেটা ক্যালকুলেশন করলাম। তাহলে টোটাল সময়টা কী হবে, সিম্পলি এখান থেকে এতটুকু যেতে যতটুকু সময় লেগেছে এখান থেকে পড়তেও ততটুকু সময়ই লাগবে, তাহলে দুটো কী করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল টাইম পিরিয়ড, টাইম অফ ফ্লাইট একদম পেলাম। তো এখন আমাদের বার করতে হবে কি রেঞ্জ। দেখো রেঞ্জ, রেঞ্জ মানে কি, সেই এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেল, কতটা ডিস্টেন্সে গেল, এই রেঞ্জ আমাদের ক্যালকুলেশানে আনতে হবে। এই রেঞ্জ এক্স অ্যাক্সিস বরাবর, তো দেখো এক্স অ্যাক্সিস বরাবর প্রাথমিক ভেলোসিটি কম্পোনেন্ট ইউ সাইন আলফা, যে ভেলোসিটিটা সেটা এক্স অ্যাক্সিস বরাবর দেখো কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, কারণ এই বরাবর কোনো ফোর্স লাগছে না। তাহলে যদি কোনো ভ্যালুসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এস সমান সমান সমবেগের যে সূত্রটা এস সমান সমান ভিটি লাগাতে পারি। তাহলে রেঞ্জ সমান সমান ইউটি, তাহলে রেঞ্জ সমান সমান ইউ সাইন ইউ কজ আলফা ইউ কজ আলফা, আর টি কি টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ডটা লিখতে হবে এখানে টি ফর টাইম পিরিয়ড। তাহলে রেঞ্জ কী হচ্ছে ইউ কজ আলফা ইন্টু 2u সাইন আলফা ডিভাইড বাই জি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই জি। তাহলে এখান থেকে আমরা সূত্র পেয়ে যাবো, দেখো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি, এটা হচ্ছে আমাদের রেঞ্জের ক্যালকুলেশান। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের রেঞ্জের ক্যালকুলেশান। রেঞ্জের সর্বোচ্চ রেঞ্জ আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এখান থেকে একটা পয়েন্ট দেখতে সর্বোচ্চ আমাদের এই রেঞ্জ যাবে। তো এখন দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই অবজেক্টটাকে ইউ প্রাথমিক ভেলোসিটি দিয়ে বি পজিশনে পাঠালাম, তার ওয়াই কম্পোনেন্ট, তার হচ্ছে এক্স কম্পোনেন্ট ভেলোসিটি, এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউ কজ আলফা, এটা সবসময় কনস্ট্যান্ট থাকছে কারণ এবার কোনো ফোর্স থাকছে না। তাহলে সমবেগের সূত্রটা ইউজ করে আমরা রেঞ্জটা বের করে নিলাম। এখন ব্যাপার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ দূরত্ব যেতে আমরা ওই অবজেক্টটাকে কত অ্যাঙ্গেলে ছুটতে হবে এইটা আমাদের বার করতে হবে। যে এই যে অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে বানাচ্ছিলাম আলফা, এই অ্যাঙ্গেলটা কত হলে এই বরাবর যে রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম হবে। কখন ম্যাক্সিমাম হবে, তখন এই সূত্রটার দিকেই তাকাতে হবে। দেখো আর কি পেলাম, আর পেলাম হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তো দেখো ম্যাক্সিমাম কখন হবে, অনুভূমিক দিকে দূরত্ব এই বরাবর দূরত্ব সর্বোচ্চ কখন হবে, যখন এর মান সাইন 2 আলফার মান 1 হবে, 1 আলফার মান 1 হবে। তো দেখো সাইন 2 আলফা আর সাইন 90, তবেই তো এটা 1 হচ্ছে। তাহলে এখান থেকে সাইন ক্যান্সেল আউট হচ্ছে, 2 আলফা সমান কত হয়ে যাচ্ছে 90, আলফা সমান 45 ডিগ্রি। তাহলে তোমাকে সর্বোচ্চ রেঞ্জ পাঠাতে হলে কত অ্যাঙ্গেল করতে হচ্ছে এখানে 45 ডিগ্রি, দেখো 45 ডিগ্রি। তাহলে তোমাকে যদি আলফা সমান 45 ডিগ্রি হয় তাহলে রেঞ্জ হবে ম্যাক্সিমাম, তখন হয়ে যাবে 2u স্কোয়ার বাই জি। এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব পাঠাতে হলে তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে। বোঝা গেল, তোমাদের হচ্ছে ক্যালকুলেশন এখানে আছে। এই হচ্ছে সর্বোচ্চ দূরত্ব পাঠাতে হলে এতটুকু এই অ্যাঙ্গেলে তোমাকে পাঠাতে হবে। তো এরপরে আমাদের বার করতে হচ্ছে, দেখো একটা অবজেক্টকে যখন আমরা আলফা কোণে ছুড়ে দিলাম উপর থেকে ইউ ভেলোসিটি দিয়ে, সেটা প্রজেক্টাইল মোশন নিয়ে বি পজিশনে গেল ও থেকে, সর্বোচ্চ দূরত্ব সর্বোচ্চ এইচ গেল, এইচ উঠলো, তারপরে রেঞ্জ হচ্ছে আর। তো এখন হচ্ছে এই যে কার্ভটা হচ্ছে একটা তো নাম থাকবে, এই কার্ভটার কী নাম, এই কার্ভটা হচ্ছে কেমন টাইপের কার্ভ, সে কেমন টাইপের কার্ভ বানিয়ে সে মোশনটা করছে সেটাকে বলছে আমরা প্রজেক্টাইল। সে অ্যাকচুয়ালি কার্ভটা কী কার্ভ সেটা আমাদেরকে এখন দেখতে হবে। তো ওই যে আমরা হচ্ছে আবার ড্র করি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ইউ ভেলোসিটি প্রাথমিক দিয়ে ছড়ে দিলাম, যার কারণে সেই অবজেক্টটা
এই বরাবর গিয়ে বি পজিশনে পড়লো, এটা হচ্ছে ও, সর্বোচ্চ হচ্ছে উচ্চতা হচ্ছে এটা। মনে করলাম এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা সি। তো এ পয়েন্টে যখন পার্টিকেলটা আসে তখন তার কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, ঠিক আছে, এক্স কমা ওয়াই হয়, এটা হচ্ছে আলফা। এই বরাবর ইউ কজ আলফা, ইউ সাইন আলফা, এটা আমরা জানি। দেখো আমি দেখতে যাচ্ছি পার্টিকেলটা যখন একদম সর্বোচ্চ উচ্চতায় রয়েছে তখন যার পজিশান হচ্ছে পি। এই পির কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তো এই পজিশানে যখন পার্টিকেলটা রয়েছে, এই পজিশানে থাকা অবস্থায় এর যেসব ক্যালকুলেশন এখন আমরা করব, ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। তো এখন দেখো এই সর্বোচ্চ দূরত্ব, এখানে ফাইনাল ভেলোসিটি কী হয়, ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে 0 হয়, আমরা জানি ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে 0, এটা আমরা জানি। তো এখন দেখছি এই যে সর্বোচ্চ দূরত্ব, এই পজিশানে এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তো দেখো এখন আমরা কিছু কিছু সূত্র লাগাবো। সূত্রগুলো কী কী, ধরে নিলাম টি সময় পর পার্টিকেলটা ও বিন্দু থেকে গিয়ে পি পজিশানে গিয়ে পৌঁছালো, এই অবস্থানে আমরা এর উপরে সূত্র লাগাবো। তো দেখো ওয়াই সমান সমান আমরা জানি ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। তো এই পজিশানে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে দেবো, কারণ এই পজিশানে এর ওয়াই কোঅর্ডিনেটটাকে আমরা হচ্ছে বুঝতে পারবো, ওয়াইটাকে রিলেট করছে, তাহলে পি পজিশানে তাই এই সূত্রটাকে কাজে লাগালে কী হবে, দেখো এই যে ভ্যালুসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর দেখছি, এই সূত্রটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজে লাগাচ্ছি, তাহলে কী হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, বোঝা গেল। এই হচ্ছে এই পজিশানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে সূত্রটা লাগালাম। এখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর সূত্র লাগাবো, এবং এই পজিশানটা মানে এইটুকু জায়গায় আমরা সূত্রটা লাগাবো এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর দেখো এই বরাবর হচ্ছে ইউ কজ আলফা লাগছে, এটা কনস্ট্যান্ট, তাহলে ওই যে সমবেগের সূত্র লাগাতে হবে, এক্স সমান সমান ইউ কজ আলফা ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা পেলাম সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এই যে সেকেন্ড জায়গা থেকে এই সূত্র দুটো কাজে লাগাবো, ঠিক আছে। তো দেখো এখন এখানে লিখে দিই ফ্রম টু এবং পুট ইন 1। দেখো এখান থেকে আমরা এই 2 নং সমীকরণ থেকে টি এর মানটা বার করে নেবো, টি, তাহলে পাচ্ছি এক্স বাই ইউ কজ আলফা। এই যে টি এর মানটা পাচ্ছি সেটা 2 নম্বর ইকুয়েশানে যেখানে যেখানে টি আছে সেখানে পুট করে দাও, ইউ সাইন আলফা ইন্টু এক্স ইউ কজ আলফা মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা পাচ্ছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশনগুলো করতে হবে, তাহলে ওয়াই সমান সমান পাচ্ছি ইউ স্কোয়ার ট্যান আলফা ডিভাইড বাই ইউ, সরি এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে এক্স, তাহলে এখানে হবে এক্স মাইনাস হাফ অফ জি ইউ স্কোয়ার, সরি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে কী পাচ্ছি, ইউ কাটছে, এক্স ট্যান আলফা মাইনাস এক্স স্কোয়ার বাই, সরি এখান থেকে দেখো এক্স স্কোয়ার থাকছে, ইউ স্কোয়ার থাকছে এখানে এক্স স্কোয়ার অ্যান্ড জি ডিভাইড বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ক্লিয়ারলি যদি আমি লিখি এক্স ট্যান আলফা মাইনাস জি 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। এই যে সমীকরণটা আমরা পাচ্ছি এখানে, এই সমীকরণটা কার মতো দেখতে, দেখো কার মতো দেখতে হবে, একটা সমীকরণ আমরা জানি ওয়াই সমান সমান এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, এই যে সমীকরণটা, তুমি সিটাকে বাদ দাও সমস্যা নেই, এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে প্যারাবোলার এটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা, তার মানে ইকুয়েশন অফ প্যারাবোলার
ইকুয়াল সমীকরণ আমরা পেলাম এই প্রজেক্টাইল মোশনে। তাহলে তুমি যে পাথটা এখন দেখতে পাচ্ছ, এই যে পাথটা বানিয়ে সে অবজেক্টটা ও থেকে বিতে গেল, যে কার্ভটা বানাচ্ছে সেই কার্ভটার নাম কি হচ্ছে প্যারাবোলা। প্রমাণ হলো সেই প্যারাবোলার সমীকরণ এটা এক্সামে আসে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের টোটাল ইতিহাস। এই ইতিহাস ক্লাস 11, ক্লাস 12 এবং বিএসসিতে লাগবে এবং এমএসসি এন্ট্রান্সে কাজে লাগবে। বোঝা গেল এখান থেকে? তাহলে এই হচ্ছে আমাদের আজকের লেকচার প্রজেক্টাইল মোশন। তো যখন তোমরা ক্লাস 12-এ উঠবে সেখানে আমরা এই যে চার্জ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বো, সেখানে প্রজেক্টাইল মোশনটা আবার ডিটেলে পড়তে হবে। তো এর পরের লেকচার আমি করাবো হচ্ছে প্রবলেমসের কোশ্চেন, ঠিক আছে? অ্যান্সার প্রবলেম রিলেটেড কিছু কোশ্চেন করাবো প্রজেক্টাইল মোশন রিলেটেড। ওকে, তো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে।